আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা। সকলের সুবিধার্থে সমগ্র গল্পটি চলিত ভাষায় পাঠ করা হচ্ছে। SR মিউজিক বিনোদনের আসর, গান, কবিতা এবং গল্পের আসর শুরু হচ্ছে। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কেই বা জানত যে সে বোবা হবে। তার দুই দিদির নাম দেওয়া হয়েছিল সুকেশিনী ও সুহাসিনী। তাই মিলের অনুরোধে তার বাবা ছোট মেয়েটির নাম রাখলেন সুভাষিনী। এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে ডাকে। যথাসময়ে অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন ছোট মেয়েটি বাবা মায়ের নীরব হৃদয়ভারের মতো বিরাজ করছে। যে কথা বলতে পারে না, সে যে অনুভব করে সে কথা সকলের মনেই হয় না। এই জন্য শুভার সামনেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত। সে যে বিধাতার অভিশাপ রূপে তার বাবার ঘরে জন্মগ্রহণ করেছে এ কথা সে শিশুকাল থেকেই বুঝে নিয়েছিল। তার ফলে সাধারণের দৃষ্টি থেকে সে নিজেকে গোপন করে রাখতে সর্বদাই চেষ্টা করত। সে হয়তো মনে মনে বলতো, আমাকে সবাই ভুললে বাঁচি। কিন্তু বেদনা কি কেউ কখনো ভোলে? বিশেষত তার মা তাকে নিজের একটা খুঁত রূপে দেখতেন। কেননা মা ছেলের চেয়ে মেয়েকে নিজের অংশ রূপে দেখেন। মেয়ের কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলে মনে করেন। বরঞ্চ বাবা বাণীকণ্ঠ শুভাকে তার অন্য মেয়েদের চেয়ে যেন একটু বেশি ভালোবাসতেন। কিন্তু মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করে তার ওপর বড়ই অসন্তুষ্ট ছিলেন। শুভার কণ্ঠস্বর ছিল না, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তার মনে ভাবের উদয় হলে কচি কিশলয়ের মতো তার ঠোঁটের প্রান্ত কেঁপে উঠত। কথার মাধ্যমে আমরা যেমন মনের ভাব প্রকাশ করি, সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়ে নিতে হয়, কতকটা তর্জমা করার মতো। সবসময়ে আবার সঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময়ে ভুলও হয়। কিন্তু সুদীর্ঘ কালো চোখকে কিছুই তর্জমা করতে হয় না, মন নিজেই তার উপরে ছায়া ফেলে। ভাব নিজে থেকেই তার উপরে কখনো প্রসারিত হয়, কখনো মুদিত হয়, কখনো অস্তমান চন্দ্রের মতো এক দৃষ্টিতে চেয়ে থাকে, কখনো আবার দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো চারিদিকে ঠিকরিয়ে ওঠে। মুখের ভাব ছাড়া আজন্মকাল যার অন্য কোনো ভাষা নেই, তার চোখের ভাষা অসীম, উদার এবং সুগভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো। এই বাক্যহীনা মানবীর মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ ছেলেমেয়েরা তাকে এক প্রকার ভয় করত, তার সঙ্গে খেলা করত না। তাই সে ছিল নির্জন দুপুরের মতো শব্দহীন, সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের এই মেয়েটির মতোই বহু দূর পর্যন্ত তার প্রসার নয়। ক্লান্তিহীন তন্বী নদীটি আপন কুল রক্ষা করে কাজ করে যায়। দুধারের গ্রামের সবার সঙ্গেই তার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং গাছপালায় ঘেরা উঁচু তটভূমি। নিচ দিয়ে গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী নদী
আত্মবিস্মৃত হয়ে দ্রুত পদক্ষেপে অত্যন্ত আনন্দের সঙ্গে নিজের অসংখ্য কল্যাণ কার্য করে চলেছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে ওপরেই। তার বাঁখারির বেড়া, আটচালা, গোয়াল ঘর, ঢেঁকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী সকল যাত্রীরই দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারো নজরে পড়ে কিনা তা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পাই তখনই শুভা এই নদী তীরে এসে বসে। প্রকৃতি যেন শুভার ভাষার অভাব পূরণ করে দেয়, যেন তার হয়ে কথা বলে। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, গাছপালার মর্মর ধ্বনি সমস্ত মিলেমিশে চারিদিকের চলাফেরা, আন্দোলন, কম্পনের সঙ্গে এক হয়ে সমুদ্রের তরঙ্গ রাশির মতো মেয়েটির চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের কাছে এসে ভেঙে ভেঙে পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, এও যেন বোবার ভাষা। বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট শুভার যে ভাষা, তারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির ডাকে পূর্ণ তৃণভূমি থেকে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। মধ্যাহ্নে যখন মাঝিরা, জেলেরা খাবার খেতে যেত, গৃহস্থেরা ঘুমিয়ে পড়ত, পাখিরা ডাকত না, খেয়া নৌকা বন্ধ থাকত, জনমানব জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে হঠাৎ থেমে গিয়ে ভয়ানক বিজন মূর্তি ধারণ করত। তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত। শুভার যে কয়েকজন অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নয়। গোয়ালের দুটি গাভী ছিল, তাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। যদিও সে নাম শুভার মুখে তারা কখনো শোনেনি, কিন্তু তার পদশব্দ তারা চিনত। শুভার কথাহীন একটা করুণ সুর ছিল, তার মর্ম তারা ভাষার চেয়ে সহজে বুঝত। শুভা কখন তাদের আদর করছে, কখন ভৎসনা করছে, কখন মিনতি করছে, তা তারা মানুষের চেয়ে ভালো বুঝতে পারত। শুভা গোয়ালে ঢুকে নিজের দুই হাতে সর্বশীর গলা জড়িয়ে তার কানের কাছে নিজের মুখ দিয়ে আদর করত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তার গা চাটতে থাকত। শুভা দিনের মধ্যে নিয়মিতভাবে 3 বার করে গোয়াল ঘরে যেত। তবে বাড়িতে যেদিন কোনো কঠিন কথা শুনত, সেদিন সে অসময়েও তার এই মুখ বন্ধু দুটির কাছে আসত। তার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত থেকে তারা কি একটা অন্ধ অনুমান শক্তি দিয়ে মেয়েটির মনের দুঃখ যেন বুঝতে পারত এবং শুভার গা ঘেঁষে কাছে এসে ধীরে ধীরে তার হাতে শিং ঘষে ঘষে তাকে নির্বাক ব্যাকুলতার সঙ্গে সান্ত্বনা দিতে চেষ্টা করত। এরা ছাড়াও ছাগল ছানা এবং বিড়াল ছানাও তার বন্ধু ছিল, কিন্তু তাদের সঙ্গে শুভার এরকম সমমানের বন্ধুত্ব ছিল না। তবুও তারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন শুভার গরম কোলটি নিঃসংকোচে দখল করে সুখনিদ্রার আয়োজন করত এবং শুভা তার গলায় ও পিঠে কোমল আঙুল বুলিয়ে দিলে যে তার ঘুমের বিশেষ সুবিধা হয়, সে ইশারায় এই ইচ্ছেও প্রকাশ করত।
উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরও একটি সঙ্গী জুটেছিল, কিন্তু তার সঙ্গে শুভার ঠিক কীরকম সম্পর্ক ছিল তা নির্ণয় করা বড়ই কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব। সুতরাং দুজনের মধ্যে সমভাষা ছিল না। গোসাইদের বাড়ির ছেলে, তার নাম প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করে সংসারের উন্নতি করবে, বহু চেষ্টার পর মা বাবা সেই আশা ত্যাগ করেছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাদের ওপর বিরক্ত হয় বটে, কিন্তু তারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয়ে ওঠে। কারণ কোনো কাজে আবদ্ধ না থাকাতে তারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। শহরে যেমন একাধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দু চারটে অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজকর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাদেরকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। এতে অনেকটা সময় সহজে কাটানো যায়। বিকেলে নদীর ধারে একে প্রায়ই এই কাজে নিযুক্ত থাকতে দেখা যেত, এবং এই উপলক্ষে শুভার সঙ্গে তার প্রায়ই সাক্ষাৎ হতো। যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী পেলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীনা সঙ্গী সর্বশ্রেষ্ঠ। এজন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝত। এই জন্য সকলেই শুভাকে শুভা বলতো, অথচ প্রতাপ আরও একটু অতিরিক্ত আদর যোগ করে শুভাকে সু বলে ডাকত। শুভা তেঁতুলতলায় বসে থাকত এবং প্রতাপ কাছেই মাটিতে বসে ছিপ ফেলে জলের দিকে চেয়ে থাকত। প্রতাপের একটি করে পান বরাদ্দ ছিল। শুভা তা নিজে সেজে আনত এবং শুভার হয়তো অনেকক্ষণ বসে বসে চেয়ে চেয়ে ইচ্ছে করত প্রতাপের কোনো একটা কাজে বিশেষ সাহায্য করতে, একটা কোনো কাজে লাগতে, কোনো মতে জানিয়ে দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। কিন্তু কিছুই করবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। মন্ত্র বলে হঠাৎ এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাতে ইচ্ছে করত, যা দেখে প্রতাপ যেন আশ্চর্য হয়ে যেত। সে যেন বলতো, তাই তো, আমাদের সূর্যে এত ক্ষমতা তা তো জানতাম না। আবার শুভা মনে করত, সে যদি জলকুমারী হতো, আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। তখন প্রতাপ তার তুচ্ছ মাছ ধরা রেখে দিয়ে সেই মানিক নিয়ে জলে ডুব মারত এবং পাতালে গিয়ে দেখত, এ কি, রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসে? সু, আমাদের সু, সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তা কি হতে পারত না? তা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়। কিন্তু তবুও সু প্রজাহীন পাতালের রাজবংশে না জন্মে বাণীকণ্ঠের ঘরে জন্মেছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করতে পারছে না। শুভার বয়স ক্রমেই বেড়ে চলেছে। শুভার কাছেও তা অজানা ছিল না। যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র থেকে একটা জোয়ারের স্রোত এসে তার অন্তরাত্মাকে এক নূতন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করে তুলছে। সে নিজেকে নিজেই দেখছে, ভাবছে, প্রশ্ন করছে এবং বুঝতে পারছে না। গভীর পূর্ণিমা রাত্রে সে এক একদিন ধীরে ধীরে শোবার ঘরের দরজা খুলে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে বাইরের দিকে চেয়ে দেখে যে পূর্ণিমার চাঁদও তার মতো একাকিনী সুপ্ত জগতের ওপর জেগে বসে রয়েছে। যৌবনের রহস্যে, আনন্দে, দুঃখে, অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি
তা অতিক্রম করেও থমথম করছে, একটি কথাও বলতে পারছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল মেয়ে দাঁড়িয়ে। এদিকে কন্যাভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হয়ে উঠেছেন। লোকেও নিন্দে আরম্ভ করেছে, এমনকি একঘরে করবে এমন কথাও শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুবেলায় মাছ ভাত খায়, এজন্য তার অনেক শত্রু ছিল। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হলো। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল। অবশেষে ফিরে এসে স্ত্রীকে বলল, চলো, তোমরাও কলকাতায় চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হতে লাগল। কুয়াশায় ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরে গেল। একটা অনির্দিষ্ট ভয়ে সে কিছুদিন থেকে ক্রমাগত নির্বাক পশুর মতো তার বাবা মায়ের সঙ্গে সঙ্গে থাকত। ডাগর ডাগর চোখ মেলে তাদের মুখের দিকে চেয়ে কি একটা বুঝতে চেষ্টা করত, কিন্তু তারা কিছুই বুঝিয়ে বলতেন না। ইতিমধ্যে একদিন বিকেলে জলে ছিপ ফেলে প্রতাপ হাসতে হাসতে বলল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে? তুই বিয়ে করতে যাচ্ছিস? আমাদের কিন্তু ভুলিস নে সু। এই কথা বলে আবার মাছের দিকে মনোযোগ দিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করে তাকায়, নীরবে বলতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম? শুভা তেমনি করে প্রতাপের দিকে তাকালো। সেদিন গাছের তলায় আর বসল না। বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে শোবার ঘরে বসে তামাক খাচ্ছিলেন। শুভা তার পায়ের কাছে বসে তার মুখের দিকে চেয়ে কাঁদতে লাগল। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের নিজের অশ্রু গড়িয়ে পড়ল। কাল কলকাতায় যাবার দিন স্থির হয়েছে। শুভা গোয়াল ঘরে তার বাল্য সখীদের কাছে বিদায় নিতে গেল। তাদেরকে সহস্তে খাইয়ে দিল। গলা ধরে একবার দু চোখে যত পারে কথা ভরে নিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে থাকল। দুই নেত্র পল্লব থেকে টপ টপ করে অশ্রুজল পড়তে লাগল। সেদিন শুক্ল দ্বাদশীর রাত্রি। শুভা শোবার ঘর থেকে বেরিয়ে তার সেই চিরপরিচিত নদী তীরে এসে মাটিতে লুটিয়ে পড়ল, যেন ধরণীকে, এই প্রকাণ্ড মুখ মানব মাতাকে দুই হাতে ধরে বলতে চায়, তুমি আমাকে যেতে দিও না মা। আমার মতো দুটি হাত বাড়িয়ে তুমিও আমাকে এইভাবে ধরে রাখো। কলকাতার এক বাসায় শুভার মা একদিন শুভাকে খুব করে সাজিয়ে দিলেন। আট করে চুল বেঁধে খোঁপায় জরির ফিতে দিয়ে অলঙ্কারে আচ্ছন্ন করে তার স্বাভাবিক শ্রী যথাসাধ্য বিলুপ্ত করে দিলেন। শুভার দুই চোখ দিয়ে জল পড়ছে। পাছে চোখ ফুলে খারাপ দেখতে হয়, এজন্য তার মা তাকে অনেক অপমান করলেন, কিন্তু চোখের জল মায়ের ভৎসনা মানল না। বন্ধুর সঙ্গে বর স্বয়ং নিজে কোণে দেখতে আসলেন। কন্যার মা বাবা চিন্তিত, শঙ্কিত, শশব্যস্ত হয়ে উঠলেন, যেন দেবতা নিজেই স্বয়ং নিজের বলির পশু বেছে নিতে এসেছেন। মা নেপথ্য থেকে অনেক তর্জন গর্জন শাসন করে মেয়েটির অশ্রুস্রোত দ্বিগুণ বাড়িয়ে পরীক্ষকের সম্মুখে পাঠালেন। পরীক্ষক অনেকক্ষণ পরীক্ষা করে বললেন, না, মন্দ নয়। বিশেষত তিনি বালিকার কান্না দেখে বুঝলেন এর হৃদয় আছে, এবং হিসাব করে দেখলেন যে হৃদয় আজ বাবা মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যথিত হয়ে উঠেছে, সেই হৃদয় আজ বাদে কাল আমারই ব্যবহারে লাগবে। শুক্তির মুক্তার মতো শুভার অশ্রুজল কেবল তার নিজের মূল্য বাড়িয়ে দিল, কিন্তু তার নিজের হয়ে আর কোনো কথা বলল না। পঞ্জিকা মিলিয়ে একটা শুভ লগ্নে বিবাহ হয়ে গেল।
বোবা মেয়েকে পরের হাতে সমর্পণ করে মা বাবা দেশে ফিরে গেলেন। এইভাবে তাদের জাতি এবং পরকাল দুই রক্ষা হলো। সপ্তাহখানেকের মধ্যে সকলেই বুঝল নববধূ বোবা, কিন্তু কেউ বুঝল না যে সেটা তার নিজের দোষ নয়। সে কাউকেই প্রতারণা করেনি, যদিও তার চোখ দুটি সকল কথাই বলছিল, কিন্তু কেউ তা বুঝতে চাইল না। সে চারিদিকে চায়, ভাষা পায় না। যারা বোবার ভাষা বুঝত সেই আজন্ম পরিচিত মুখগুলি দেখতে পেল না। বালিকার চির নীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত কান্না ফুঁপিয়ে বাজতে লাগল। তবে অন্তর্যামী ছাড়া আর কেউ সেই কান্না শুনতে পেল না। এবার তার স্বামী চোখ এবং কান দুই দিয়েই পরীক্ষা করে এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করে আনলেন। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য গুড বাই।